ঘুমটা কমে গেছে আগের চেয়ে। আমি খুব বেশিক্ষণ ঘুমাই না। নির্বাচন এত বছর ধরে করেছি, প্রতি বছর বলতাম নির্বাচন একটা হলে খুব ভালো লাগে। মাছটা কাঁচা খাবে, সবজিটাও কাঁচা খাবে নাকি? গ্যাসের কথা বলবে না, আর কে মাছ মাংস ডিম এইসব হচ্ছে কথাবার্তা বলে লাভ আছে? মানুষ বুঝবে তাহলে আমি কর দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, কি পাবো বলে। মানুষ বুঝে গেছে 1500 টাকা ভাতায় তার সংসার চলে না। আদালতের লড়াইতে নিজের দক্ষতা প্রমাণ করেছেন বহুবার। এবার লড়াই জনতার দরবারে। সামনে বিপক্ষ রয়েছেন সুজিত বোস, রাজ্যের মন্ত্রী। এই বাধা টপকাতে উদয়াস্ত পরিশ্রম চলছে বাম প্রার্থী অ্যাডভোকেট সৌম্যজিৎ রাহার। সারাদিন এই পরিশ্রমের মাঝে খাওয়া দাওয়া কিভাবে চলছে তার, কিভাবে কুল থাকছেন তিনি, আসুন জেনে নি তার কাছ থেকেই। সৌম্যজিৎবাবু নমস্কার। সামনে নির্বাচন, আপনার সকাল থেকে দৌড়াদৌড়ি চলছে। এই অবস্থায় নিজের খাওয়া দাওয়ার যত্ন, নিজের ডায়েটের যত্ন নিচ্ছেন কিভাবে? খাওয়া দাওয়া ডায়েট বলতে ফারাক খুব একটা নেই, কারণ আমার তো কোর্টেও বেরোতে হয়, তাড়াতাড়ি কোর্টে পৌঁছাতে হয়, তারপরে দুপুরবেলাতে যা শিডিউল থাকে আমাদের মামলাপত্রের, দুটো হাফেরই, ট্রায়াল ম্যাটার্স, বেল ম্যাটার্স, সেখানে যেমন রেগুলার কোর্সে হয় সেটার সাথে খুব একটা ফারাক হচ্ছে না। তবে এক্ষেত্রে বলতে পারেন যে সকালবেলাটা একদম জল ঢালা ভাত আলু সেদ্ধর মতো ভালো জিনিস হয় না, কারণ শরীরটা ঠান্ডা থাকে। আর বরাবর নির্বাচনের কাজ বা এইসব ক্ষেত্রে গরমকালে নুন চিনির জলটা একদম সবসময় সাথে থাকে। নুন চিনির জলটা সবসময় সাথে রাখছি। আর দুপুর বিকেলের পর যখন কোর্টের ক্ষেত্রেও সময় পাই চেম্বারে ফিরে, তেমন এক্ষেত্রেও হয়তো তো সকালবেলা কিছুটা সময় তো কোর্টও যাচ্ছি, প্লাস ইলেকশনের যেসব কাজকর্ম আছে সেরে হয়তো একটা দুটো জাস্ট তরকারি। আমি সচরাচর সকাল বাদ দিয়ে কোনো সময় হচ্ছে ভাতটা খাই না নর্মাল ক্ষেত্রে। এক্ষেত্রেও তার কোনো মানে ব্যতিক্রম ঘটছে না। ইলেকশনের চাপ সামলে দুপুরবেলা বাড়িতে আসার সময় হচ্ছে? না, খুব একটা আমি তো মানে দুপুরবেলা আমার হয় না। বরাবরই কোর্স সেরে যেরকম চেম্বার সেরে বেরোই, ইলেকশনের কাজ সেরেও হচ্ছে একেবারেই হচ্ছে কিছুটা হচ্ছে চেম্বার, বাকিটা সময় বেশিরভাগটা সময় প্রচার, এইসব করেই হচ্ছে সময়টা কাটছে। আচ্ছা, রাত্রিবেলা যখন ফিরছেন একান্তে, হুম। পরের দিনের প্রচারের আবার একটা প্রিপারেশন মাথার মধ্যে সবসময়ই চলছে, যে কি করলে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছানো সম্ভব। সেইখানটাতে রাত্রের ডায়েটটা, রাত্রের ঘুমটা কিভাবে ম্যানেজ করছেন এত চিন্তার মাঝখানে? আমি নর্মালি হচ্ছে খুব আর্লি রাইজার আর কি। যেহেতু আমি সকালবেলা ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়া বা থাকে, বা দূরের মামলা করতে যাওয়ার থাকে, সেই ক্ষেত্রে আমি আহ, আহ, ঘুমটা কমে গেছে আগের চেয়ে। আমি খুব বেশিক্ষণ ঘুমাই না, 3-4 ঘন্টা হয়তো আমি ঘুমাই সচরাচর। তো এখন মোটামুটি তার থেকেও কম কোনো কোনো সময় হচ্ছে। আর রাত্রে কোনো সময় ওই আবার একই কিছু, হয়তো ভেজিটেবলস জাতীয় কিছু খাই, বা কোনো কোনো সময় স্কিপও করি। তো ভোরের ওঠাটা একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে, সেটা একটুখানি, কারণ সকালবেলা একটা ওঠা অভ্যাস, তো ওঠে পড়ার অভ্যাসটা আছে ভোরবেলা, সেটা একটু ব্যাঘাত ঘটেছে আর কি। এই যে নিয়মটা খানিকটা বদলে গেছে, শরীর কিভাবে সাথ দিচ্ছে? সুগার, প্রেশার, কোনো রকম কোনো অসুস্থতা, সেগুলো কিভাবে সাথ দিচ্ছে? সত্যি কথা বলতে নির্বাচন এত বছর ধরে করেছি, প্রতি বছর বলতাম নির্বাচন একটা হলে খুব ভালো লাগে। ঠিক আছে, কারণ হচ্ছে শরীরটা বেশ তরতাজা হয়ে যায়। তো এক্ষেত্রে তো নির্বাচনের আগে মনে হয়েছিল যা যা এই হবে সেই হবে, তাতে দেখছি তো আহ, শরীর আহ, তরতাজা আর মনটা ফুরফুরে, এটাই হচ্ছে আউটকাম। আচ্ছা, এই খাবারের কথা যখন হচ্ছেই, বর্তমান সময়ে তৃণমূল বলছে যে বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, যেটা আমরা বাঙালিরা খেয়ে থাকি। আবার বিজেপির নেতারা এসে বলছে আমরা তো বিজেপির নেতা, আমরা তো মাছ মাংস সব খাচ্ছি। এই বাজারে দাঁড়িয়ে এই গোটা রাজনীতিটা নিয়ে আপনার কি মত? কাঁচা খাবে, মাছটা কাঁচা খাবে, সবজিটাও কাঁচা খাবে নাকি? গ্যাসটা কোথায়?
গ্যাসের কথা বলবে না, আর কে মাছ মাংস ডিম এইসব হচ্ছে কথাবার্তা বলে লাভ আছে? সমস্যাটা হচ্ছে মানুষের ঘরে ঘরে গিয়ে এরা পৌঁছাননি, তো তাই জানেন না। মূলত সমস্যাটা হচ্ছে এখন মানুষের প্রেজেন্ট ডে ডিমান্ড করে হচ্ছে গ্যাস সিলিন্ডার, এলপিজি। এটাই হচ্ছে মানুষের সমস্যা। তো ওইগুলো নিয়ে মাথা ঘামানোর বিষয় নেই। মানুষের জন্য যতটা হয়ে তাদের প্রতিবাদ, তাদের আন্দোলন, তাদের দাবি দাওয়া নিয়ে সোচ্চার হওয়ার যেগুলো বিষয় নিয়ে হচ্ছে, অবশ্যই তার মধ্যে এই যে ব্ল্যাক মার্কেটে এলপিজি থেকে শুরু করে এলপিজি শর্টেজ, এই সমস্তগুলো নিয়ে আমার মনে হয় হচ্ছে বেশি ফোকাসড হওয়াটা দরকার, এবং আমাদের পার্টির তরফ থেকে, এবং আমিও সেই ব্যাপারেই বেশি ফোকাসড। তার মানে প্রচারে মূলত গুরুত্ব পাচ্ছে এলপিজির মতন জিনিস এবং অন্যান্য স্থানীয় ইস্যু, নাকি আরো বৃহত্তর দেশের ব্যাপার নিয়ে আরো বেশি ফোকাস করছেন? সাধারণ মানুষ কর দেয় কিসের জন্য? পরিষেবা পাওয়ার জন্য। মানুষের কর তো হচ্ছে এদিক ওদিক বিতরণ করার জন্য নয়। আমি যদি চোখের সামনে দেখি আমার ট্যাক্সের টাকাটা বিলোনো হচ্ছে, মানুষ এক মানে তাদেরকে ঘুরিয়ে হচ্ছে একটা কোনো কারণে প্রলোভন বলুন, কোনোভাবে হচ্ছে তাদেরকে ভোট রাজনীতির কারণে বলুন, তাদেরকে আহ, অল্প বিস্তর 500 হোক, 1000 হোক, 1500 হোক, এইভাবে দিয়ে দিলে হচ্ছে যদি হয়, তাহলে আমাকে তো মানুষ বুঝবে তাহলে আমি কর দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি কি পাবো বলে? ভাঙা রাস্তা পাবো বলে? এমন রাস্তার গর্ত থাকে যে গর্ততে হচ্ছে জলটা, গভীরতাটা মাপা যায় না, সেসবের জন্য? নাকি আমার হচ্ছে আহ, আমি সিওয়ারেজ এর প্রবলেম, ড্রেনেজের প্রবলেম বছরের পর বছর রয়ে যাবে বলে? বছরের পর বছর পরিশ্রুত পানীয় জল পাবে না বলে? রাস্তায় অন্ধকার থাকে, লাইটস গুলো প্রপারলি নেই? এই সমস্তগুলো মানুষের সমস্যা, মানুষের সমস্যার কোনো শেষ নাই। সেই বিষয়গুলো তো হচ্ছে ক্রমশ, এক তো আমি জানি মানুষের সাথে যেহেতু রোজকার ইন্টারাকশন হয়, আরো গিয়ে শুনছি, চাক্ষুষ আরো দেখছি, এইগুলোই তো মানুষের সমস্যা। এইগুলোই তো বিষয়গুলোই হচ্ছে আমাদের ইস্যু, যেগুলো হচ্ছে বামফ্রন্ট তথা সিপিআইএম তারা যখন হচ্ছে মানুষের আহ, যদি মনে করে যে তারা আমাদেরকে সেই পরিষেবাগুলো দেওয়ানোর জন্য ভোটাধিকারে জয়ী করবেন, তাহলে আমরা আগামী দিনে চাকরি থেকে শুরু করে আরো অন্যান্য ব্যবস্থা, ইলেকট্রিক রিলেটেড যেসব ইস্যুস গুলো আছে, সমস্ত কিছুর আমরা সুরাহা করবো। আচ্ছা, এই পুরো বিষয়টার মধ্যে যে জায়গাটা বারবার করে উঠে আসছে, চাকরি এবং অন্যান্য সমস্যা, আপনি তো আইনজীবী, এই নির্বাচনে আপনার কি মনে হচ্ছে যে এর আগে শাসক দলের যে বিভিন্ন কেস দেখা গিয়েছে, যে স্ক্যামস দেখা গিয়েছে, সেগুলো কতটা প্রভাব ফেলতে পারে? একটা জিনিস বুঝুন, মানুষ না ভীষণ সচেতন হয়ে যায়। একটা হচ্ছে মানুষ যখন হচ্ছে যখন সচেতনটা হয়, যেটা হচ্ছে সচেতনতাটা এমন একটা ব্যাপার, সেটা মানুষ টিভি দেখে, ফেসবুক থেকে, খবরের কাগজ পড়ে, ইলেকট্রনিক মিডিয়া, সমস্ত কিছু আজকাল টেকনোলজি এতটাই অ্যাডভান্স হয়ে গেছে। তো আমার সেই জায়গায় আমার মানুষের মধ্যে থেকে মিশে দেখা যে হচ্ছে এই পুরো যে এখনকার যে পরিস্থিতিটা আছে, এই পরিস্থিতিতে মানুষ জানে যে কারা চোর, কারা চুরি করেনি, কারা ভাঁওতাবাজি দিচ্ছে, কারারা দেশের হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট 2-4 জনকেই হচ্ছে শুধু তাদের পৃষ্ঠপোষকতায় দেশটা চালাবে বা দেশটা বেচে দেবে সম্পূর্ণ হচ্ছে, এগুলো পুরোটা জানে। এবং মানুষ দেখছেন যে এত হুমকি, এত কিছু বলার পরেও 34 বছরে বামফ্রন্ট শাসনের মধ্যে থেকে একটা স্ক্যামও খুঁড়ে বার করা যায়, একটাও খুঁড়ে বার করা যায়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানুষ তো জানে কার মধ্যে সততা আছে, আর কারা হচ্ছে চোর, কারা হচ্ছে ডাকাত। মানুষের কাছে একদম পরিষ্কার ছবি আছে, এটা শুনুন। আচ্ছা, মানুষের কথা আপনারা বলছেন, মানুষের কথা বলার পরেও বারবার বেশ কিছু নির্বাচন ধরে আমরা দেখছি বামফ্রন্ট পিছোতে পিছোতে 3 নম্বরে চলে এসছে, প্রধান বিরোধী এই মুহূর্তে বিজেপি। এই অবস্থায় এই
নিজেকে ঠান্ডা রাখছেন কি করে, যে এত মানুষের কথা বলার পরেও যদি দিনের শেষে রেজাল্টটা যেটা আপনারা চাইছেন সে কাঙ্ক্ষিত রেজাল্ট না হয়, নিজেকে কুল রাখছেন কি করে? যেমন হচ্ছে বহু মামলা হয়, যে মামলাগুলোর মেরিট ভালো হয় না, চেষ্টা করি পড়াশোনার, লড়ার, সেইগুলো কি, যদি মামলায় পর পর দেখছি হচ্ছে অর্ডার আমার মক্কেলের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে কি ফ্রাস্ট্রেটেড হয়ে হাল ছেড়ে দেবো? নিশ্চয়ই নয়। লড়ার জন্য যখন নেমেছি লড়বো। মানুষ কোথাও কোথাও ভ্রান্ত একটা ধারণা, হাইপ তৈরি করা হয়েছে। মানুষ একটা সময় ভেবেছেন যে হচ্ছে তৃণমূলের অল্টারনেট বিজেপি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মানুষের কাছে পরিষ্কার ছবিটা, যে তৃণমূল এবং বিজেপি আলাদা নয়, এবং এখানে কমপ্লিট একটা ব্যাকিং আছে, এবং এরা দুজনই হচ্ছে একে অপরের পরিপূরক। এবং সেই ক্ষেত্রে বিজেপি কোনোদিনই চায় না তৃণমূল এখান থেকে সরুক। আমরা তো অন্য রাজ্যে বিজেপির দাপট, কেন্দ্র থেকে কিভাবে প্রেশার ট্যাকটিক্স, কিভাবে কি ল এনফোর্সমেন্ট এজেন্সিসকে কিভাবে কি করেছে, আরো অনেক অনেক পদ্ধতি দেখা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সব চলে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা হচ্ছে সমস্তটাই একটা আইওয়াসের মতো। তো আমরা সে জায়গাতে দেখছি যে এখন বামফ্রন্ট তথা সিপিআইএম হচ্ছে এখনো ব্রিগেডটা সব থেকে বেশি ভরায়। ভোট বাক্সে ভোটের রাজনীতিটা তো কমপ্লিট একটা ডিফারেন্ট। তো সেই ভোটের বাক্সে সবটা পরিলক্ষিত হয় না, বা কি হচ্ছে, এই বিষয়গুলো অনেকগুলো ফ্যাক্টর আছে। আমি বিধাননগরের ক্ষেত্রে বলতে পারি, এই ক্ষেত্রে ধরুন এখানে আমাদের সিম্বলে ভোট হচ্ছে বহুদিন বাদে। এটা কিন্তু এখানকার মানুষের মধ্যে একটা অন্য রকম হচ্ছে একটা কনফিডেন্স, একটা এক্সাইটমেন্ট এনেছে। তো এখন সেই হাইপটাও নেই, চোরেদেরও হাইপ নেই, কোনো ডাকাতদেরও হাইপ নেই, কারুর হাইপ নেই। এখন হাইপটা হচ্ছে মানুষ চাইছেন তারা একটু শান্তিতে থাকুন, এবং মানুষ স্বীকার করছেন যে হ্যাঁ, 15 বছর আগে বামফ্রন্ট সরকারের আমলে জীবনে আর কিছু না থাকুক, ছিল তো অনেক কিছু, পরিষেবাগুলো তাদের বক্তব্য বলে গেছে। বহু মানুষ বলেছেন, দেখা করছে, বলছে আপনাদের সময় এমন এমন জায়গায় রাস্তা ছিল না, রাস্তাটা মাটির রাস্তা, মোরাম রাস্তা, ইটের রাস্তা, পাকা রাস্তা সবই হয়েছে। জল বাড়ির ধারে কাছে ছিল না, 100 মিটারের মধ্যে টাইম কল জল এসছে, বাড়িতে জল এসছে, এগুলো হয়েছে বামফ্রন্ট। এগুলো উন্নয়ন। সেই উন্নয়নের ধারাগুলো, এবং সাথে সাথে মানুষের বেসিক জিনিস রিকোয়ারমেন্ট ইজ মেন্টাল পিস, সেগুলো সমস্ত ছিল, সেফটি সিকিউরিটি ছিল। সেই জিনিসটা মানুষের আজকের দিনের হচ্ছে সব থেকে বড় চাই। এই চাপের মধ্যে নিজেকে কুল রাখার কোনো সিক্রেট মন্ত্র একটা, যেটা দিয়ে সব চাপ সামলে নিচ্ছেন? সেটা আপনি বুঝে গেছেন। স্কুল মানে হচ্ছে জানেন তো, মানে মানুষের গ্রিভেন্স গুলো একটা হট, মানে মানে আই আই ফাইন্ড ইট, দে আর বার্নিং ইস্যুস। আমরা যখন বলি দিজ আর বার্নিং ইস্যুস, বার্নিং শব্দটার মধ্যেই তো হিট আছে। তো সেখানে তো ন্যাচারালি হচ্ছে আমাকেও তো হচ্ছে তাদের কথা শুনতে হচ্ছে, মানে আমাকেও তো ঠান্ডা রাখতে হবে। দ্যাট ইজ দি হোল কনসেপ্ট। কারণ পেশেন্ট হিয়ারিং দেওয়া, আমরা বলি, আমরা আইন কথা বলি যখন কোর্টকেও বলি, একটা পেশেন্ট হিয়ারিং দেওয়া। তো ওখানেও সেইটাই যেটা রোজ দেখি আমরা, হচ্ছে ওখানে বিচারকদের দেখি, এখানে মানুষের কাছ থেকে শোনার চেষ্টা করছি, পেশেন্টলি শুনছি about their burning issues. So one side I find the burning issues, other side obviously I have to remain cool. সামনে বিরোধী প্রার্থী সুজিত বসু, বিরোধী প্রার্থী সম্পর্কে আপনার কি মূল্যায়ন, 10-এ কত দেবেন? মূল্যায়ন মানে আমি কিসের ওপরে মূল্য দেবো? মূল্যায়ন তো মানুষ করছে, মানুষের কাছে গিয়ে শুনতে পাচ্ছি তারা আগামী 29শে এপ্রিল ভোট বাক্সে মূল্যায়ন করবে। আমি কারোর সম্বন্ধে হচ্ছে মূল্যায়ন করার মতো কিছু পাইনি এখনো কোনো ক্যান্ডিডেটের। সবার রাজনৈতিক মতাদর্শ আলাদা, আমারও রাজনৈতিক মতাদর্শ আছে। আমি যে দলের প্রার্থী সেখানে মূল্যায়ন করে আমাকে প্রার্থী করা হয়েছে, এবং আমাদের মূল্যায়নটা হয় নিষ্ঠা, সততা, কোয়ালিটি, এডুকেশন, সমস্ত কিছুর উপর, শিক্ষা, সংস্কৃতি সব কিছুই ম্যাটার করে, সাংগঠনিক দক্ষতা ইত্যাদি। তো আমরা আত্মবিশ্লেষণে বিশ্বাস করি বামপন্থীরা,
এবং নিজেদের মূল্যায়নটা আমরা নিজেরা করি। যেখানে মূল্য আছে কি নেই মানুষ বিচার করেন, সেসব মূল্যায়ন করি না। ভোটে যদি জেতেন প্রথম কাজ কি হবে? অবশ্যই হচ্ছে সমস্ত জিনিস হচ্ছে এই কনস্টিটিউয়েন্সির ক্ষেত্রে অবশ্যই হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, এখানকার ডেমোগ্রাফিক যা আছে তাতে একটা প্যারিটি আনতে হবে। সব থেকে বড় কথা হচ্ছে কিছু জায়গা আন্ডার ডেভেলপড আছে, সেগুলোকে যতটা সম্ভব হচ্ছে আপলিফট করাটা হচ্ছে তুলে ধরতে হবে। সেখানকার রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, নিকাশি অবস্থা খুব খারাপ। গিয়ে বলছে যে এই রাস্তা, এই অপর দিকের কাউন্সিলর বলছে এটা তার ওয়ার্ডে পড়ে, এ বলছে তার ওয়ার্ডে পড়ে, উল্টো দিকের হচ্ছে পাসিং দ্য পিলো হচ্ছে। এইগুলো বিষয়গুলোকে হয়ে একটা প্যারিটি এনে রাস্তাঘাট, সিওয়ারেজ, জল এগুলোকে ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত লাইট ব্যবস্থা করতে হবে। এবং আপার বিধাননগরের মতো একটা শহর যেখানে এরকম হচ্ছে কম্পোজিশন আছে লোকের, সেখানে হচ্ছে একটা স্মার্ট সিটির স্টেটাসটা এনে দেওয়াটা হচ্ছে এবং গড়ে তোলাটাই হচ্ছে লক্ষ্য। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, পুরনো কিছু নির্বাচন দেখলে যদি হেরে যান, অ্যাডভোকেট সৌম্যজিৎ রাহা যদি এই নির্বাচনে হেরে যান, তাহলে কি হবে? পরবর্তী পদক্ষেপ ঠিক কি? আমার তো একটা পেশা আছে, আমি তো হচ্ছে মানে কাটমানিতে রোজগার করার জন্য হচ্ছে নির্বাচনে দাঁড়াইনি। আমার পেশা আছে এবং আমি চেষ্টা করছি কোর্টটা কিছুটা হলেও অ্যাটেন্ড করার, কারণ কোর্ট আওয়ার্সের সময় সমস্ত মানুষ তার যে যার কাজে ব্যস্ত থাকেন, সেই সময় প্রচার করে তাদের বিরক্ত করছি না। তো পেশায় ফিরবো, সংগঠনে আমি অনেকগুলো দায় দায়িত্বের মধ্যে আমার আছে, সেই দায় দায়িত্বগুলো আবার পালন করব। আর পার্টির অনেক কাজ আছে, সেগুলো যেমন করার সেগুলো করব। মানুষের যেভাবে আমার প্রফেশন বাস, আমার সংগঠনের মাধ্যমে আমি যেভাবে হচ্ছে মানুষের সাথে যোগাযোগ থাকে, তাদের যেরকম বিভিন্ন ক্ষেত্রে রিলিফ দেওয়ার চেষ্টা করি, সেগুলো করে যাব। আমার তো স্টিরিও একটা রুটিন বা মানুষের সাথে যোগাযোগটা তো শুধু রাজনীতির ক্ষেত্র না, আমার একটা সোশ্যাল কানেকশন বাই ভার্চু অফ মাই প্রফেশন আছে। তো দ্যাট ইজ গোয়িং টু কন্টিনিউ। আচ্ছা, আপনি তো আইনজীবী। একটা জায়গায় যেখানে খুব গুরুত্বপূর্ণ উঠে আসছে, 2019 সালে নির্বাচনের আগে অমিত শাহ যখন এখানে এসেছিলেন বলেছিলেন সরকার গঠন হলে 90 দিনের মধ্যে সারদার বিচার হবে। আজকে সম্ভবত সুদীপ্ত সেনের জামিন হয়েছে, সম্ভবত তিনি জেলের বাইরে বেরিয়ে আসছেন প্রায় 12-13 বছর বাদে। এখনো একটা জিনিস বুঝছেন না, যে বিচার আজকে যত নেতা নেত্রী তৃণমূলের তারা হচ্ছে অ্যারেস্ট হয়েছেন, কাস্টাডি হয়েছেন, এসে আবার তারা নির্বাচনে দাঁড়িয়েছেন, সাংসদ হয়েছেন, বিধায়ক হয়েছেন, তাদের কার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে? এটা তো সম্পূর্ণ একটা সেটিং, আন্ডারস্ট্যান্ডিং গট আপ এদের নিজেদের মধ্যে। এটা তো আমরা বুঝতেও পাচ্ছি, আমরা দেখতেও পাচ্ছি, মানুষও বুঝতে পারছে, দেখতে পাচ্ছে। কোনো কিছুই হবে না, এগুলো জাস্ট সার্টেন গিমিক্স, আইওয়াশ, সার্টেন ফলস অ্যাসিওরেন্সেস given by the to gain certain political momentum। আর মানুষের এই ভোট রাজনীতির সারা বছরই এরা করছেন, সমস্ত একটা ইলিউশন ক্রিয়েট করছেন মানুষকে ডাইভার্ট করার জন্য। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, রাজ্যে 15 বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার প্রচুর জনমুখী প্রকল্প রয়েছে। সুজিত বোস এখানে এতদিন ধরে বিধায়ক, তিনি প্রচুর কাজ করেছেন। এত কিছুর পরেও মানুষ তৃতীয় হয়ে যাওয়া বামফ্রন্টকে, আপনাকে কেন ভোট দেবে? কারণ মানুষ বুঝে গেছে 1500 টাকা ভাতায় তার সংসার চলে না, ঠিক আছে? কিছুদিনের জন্য অন্তত মানুষ হচ্ছে ভুলে থাকতে পারে, কিন্তু সে তার পরিবারের যখন একটা ডিপ্রেশনে ভুগছে, একটা শিক্ষিত ছেলে পড়াশুনো বেসিক করেছে, করে যখন বছরের পর বছর চাকরি পায়নি, সে বুঝে গেছে যে একটা 15,000 টাকার অন্তত মিনিমাম চাকরিটা তার দরকার। 15,000 টাকা চাকরির নিডটা ক্যানট বি ফুলফিল্ড or সাবস্টিটিউটেড বাই মানে 1500 টাকার ভাতা। এইটা মানুষ বুঝে গেছে। তো স্বাভাবিক কারণেই আমরা মনে করি যে হচ্ছে বামপন্থা এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে মানুষের উন্নয়নের স্বার্থেই হচ্ছে চিরকাল 34 বছর ধরে করে গেছে, এবং কোনো রকম গিমিক ছিল না, যা কথা তাই কাজ, কোনো রকম চুরি চামারি ভ্রষ্টাচার এগুলোর মধ্যে ছিল না। মানুষ রিয়েলাইজ করেছে ওই পথটাই হচ্ছে শ্রেয়, রিয়েলাইজ করছেন, এবং আগামী দিনে আপনারা দেখবেন। এবং মানুষের উন্নয়ন
বা এগিয়ে চলার পথে, বেকার যুবক যুবতীর পথে, ফর বেটারমেন্ট অফ লাইফস, আলটিমেটলি একটা বামপন্থী সরকারই মানুষকে এনে দিতে পারে তাদের জীবনে। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৌম্যজিৎ রাহা বা বিধাননগরের মানুষ, তারাও কি সেই কথাটাই ভাবছে? এবার কি ভোটের খরা কাটিয়ে জিততে পারবে বামফ্রন্ট? বলবে 4 মে।